বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে লিখেছেন যে ইরানের ফোর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের বায়ুসীমার বাইরে আছে। এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প আবারও পোস্ট করেন ফোর্দো ইজ গন, অর্থাৎ ফোর্দো শেষ। ইরানও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ফোর্দোতে হামলা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স খবর প্রকাশ করছে যে ফোর্দোর একাংশে বিমান হামলা করা হয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশ করা আরেক খবরে আরেকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইস্পাহান ও নাতানজ পরমাণু কার্যক্রম কেন্দ্রেও হামলা করা হয়েছে। তবে এসব স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালেও পরমাণু কেন্দ্রগুলোর খুব বেশি ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন একজন ইরানি কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপপরিচালক হাসান আবেদিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র হামলা করলেও ইরান খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়নি, কারণ পরমাণু কেন্দ্রগুলো থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানে হওয়া এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বম্বার বিমানও অংশ নিয়েছিল বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। মাটির নিচের স্থাপনায় আঘাত করতে সক্ষম 30,000 পাউন্ডের বোমা GBU-57 শুধুমাত্র এই বিমানই নিক্ষেপ করতে পারে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের 4,000 কিলোমিটারের মধ্যে থাকা এক বিমান ঘাঁটিতে এই ধরনের কয়েকটি বিমান নিয়ে রেখেছিল। তবে দুদিন আগে এই ধরনের কয়েকটি বিমান ইরান থেকে প্রায় 9,500 কিলোমিটার দূরের এক বিমান ঘাঁটিতে নিয়ে রাখা হয়। এদিকে ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের পর এর পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েকজন সিনেটর মিস্টার ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানালেও কয়েকজন সিনেটর এটিকে অসাংবিধানিক বলেও সমালোচনা করেছেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, আজ সকালের ঘটনা ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে বলেও উঠে এসেছে তার পোস্টে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে বলেও তার পোস্টে যোগ করেছেন মিস্টার আরাকচি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও আশঙ্কা প্রকাশ করেছেন যে এই হামলায় চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তার পোস্টে তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে ইরানের গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র এই হামলাকে যতটা গুরুতর বলে দাবি করছে, হামলা ততটা ভয়াবহ নয়। ইরানের গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে পরমাণু স্থাপনায় যতটা ক্ষতি হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানাচ্ছেন, পরমাণু কেন্দ্রগুলোতে আসলে ততটা ক্ষতি হয়নি। আমেরিকানরা দাবি করেছে যে তারা B-2 বোম্বার ব্যবহার করে 30টি GBU-57 বোমা ফোর্দোতে নিক্ষেপ করেছে, অর্থাৎ অন্তত 15টি B-2 বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং বের হয়েছে। কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য প্রমাণ থেকে আমরা দেখছি যে ওই মাত্রার কোনো বিস্ফোরণ হয়নি, তেমন শব্দ হয়নি বা কম্পনও অনুভূত হয়নি। কাজেই এমন হতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট অতীতে যেমন ভাওতা দিয়েছেন, এক্ষেত্রেও তেমনই কিছু হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প রবিবার সকালে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে আরও তীব্র মাত্রার হামলা করবে যুক্তরাষ্ট্র। ওদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ইসরায়েলের কয়েকটি এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করা হয়েছে। IRGC বলছে তারা এই হামলায় লং রেঞ্জ মিসাইল ব্যবহার করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও জানিয়েছে যে তারা ইরানের হামলার জবাবে পশ্চিম ইরানে বিমান হামলা করেছে। 13 জুন শুক্রবার ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে স্থাপন করা। তারপরও আন্তর্জাতিক মহল, বিশেষ করে বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বারবার এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।
আমি সঞ্জনা চৌধুরী ব্যাখ্যা করব ইরানের সেই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কোথায় কোথায় আছে, সেগুলোতে কি কাজ হয়। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট FEP হচ্ছে ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা 2007 সালের ফেব্রুয়ারিতে চালু হয়। এখানে সেন্ট্রিফিউজ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ঘূর্ণন শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235 কে আলাদা করে। ইউরেনিয়াম আইসোটোপ U-235 হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি। U-235 হলো স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম, যার মাত্রা থাকে 3 থেকে 4%। তবে একে 90% পর্যন্ত সমৃদ্ধ করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই প্ল্যান্টের দুটি ইউনিট রয়েছে। একটি ইউনিট হলো পাইলট ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি, যেখানে পরীক্ষামূলকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়, এবং আরেকটি ইউনিট হলো মেইন ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি, যেখানে বড় পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। এই দুটি ইউনিটের অবস্থান মাটির নিচে বিশেষ সুরক্ষা দিয়ে তৈরি, যাতে বিমান হামলার আঘাত থেকে বাঁচানো যায়। এই কেন্দ্রটিতে 3টি বড় ভবন রয়েছে, যা সবগুলোই মাটির নিচে নির্মিত, এবং সেখানে সর্বোচ্চ 50,000 সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে। 2015 সালের জুলাইয়ে পারমাণবিক চুক্তিতে ইরান কিছু শর্ত মেনে নিয়েছিল, যেমন আগামী 10 বছরে তারা নাতাঞ্জে পুরনো ও কম কার্যকর 5060টির বেশি সেন্ট্রিফিউজ বসাবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ক গবেষণা ও উন্নয়ন কেবল নাতাঞ্জেই হবে, এবং তা 8 বছরের জন্য। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আবারও উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে, যা পরে 60% পর্যন্ত পৌঁছায়, যেখানে কিনা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা হল 90%। ফোর্দো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এই স্থাপনাটি তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত। এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায় তৈরি করা হয়েছে, যা 2009 সালে বিশ্বের নজরে আছে, এবং তখন থেকেই এই প্ল্যান্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা যায়। এই কেন্দ্রেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়, এবং বলা হয় এই প্ল্যান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত। এখানেও অন্তত 3000 সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে। 2015 সালের চুক্তি অনুযায়ী একে গবেষণা কেন্দ্রে রূপান্তর করার কথা ছিল, এবং 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছিল ইরান। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান এখানেও আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, এবং 2021 সালের মধ্যে তা 20% এবং 2022 সালের মধ্যে 60% নিয়ে যায়। ইরান তাদের এই সমৃদ্ধকরণের ক্ষমতা আরও বাড়াবে বলে জানিয়েছে, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। খান্দাব রিঅ্যাক্টর আগে আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর নামে পরিচিত ছিল। এই পারমাণবিক কেন্দ্রটি ইরানের মার্কাজি প্রদেশের খান্দাব শহরের কাছে অবস্থিত। এই রিঅ্যাক্টরটি শুরুতে তৈরি করা হয়েছিল গবেষণার জন্য, তবে এই রিঅ্যাক্টরটি প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে, যা পারমাণবিক বোমা বানানোর উপাদান। 2015 সালের চুক্তি অনুযায়ী ইরান এই রিঅ্যাক্টরের নির্মাণ কাজ বন্ধ করে দেয়, এবং এই রিঅ্যাক্টরের মূল অংশ খুলে ফেলে কনক্রিট দিয়ে বন্ধ করে দেয়, যাতে এটা আর ব্যবহার করা না যায়। এই রিঅ্যাক্টরকে নতুনভাবে নকশা করার কথা ছিল, যাতে প্লুটোনিয়ামের উৎপাদন কমানো যায়, এবং এখান থেকে যেন ভবিষ্যতে অস্ত্র তৈরি করা না যায়। তবে ইরান পারমাণবিক শক্তি কমিশনকে জানিয়েছে তারা 2026 সালের মধ্যে এই রিঅ্যাক্টরটি আবার চালু করতে চায়। এই রিঅ্যাক্টরের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও বেশ উদ্বেগ দেখা গেছে। ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র ইউরেনিয়ামকে নানাভাবে প্রক্রিয়াজাত করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড UF6 তৈরি করে। ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড হলো রিঅ্যাক্টরের জ্বালানি, যা পরে নাতাঞ্জ বা ফোর্দোতে পাঠানো হয় সমৃদ্ধ করতে। এছাড়া এখানেই তৈরি হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি, যার মধ্যে বুশাহের বিদ্যুৎ কেন্দ্র পড়ে। 2023 সালের ফেব্রুয়ারিতে ইরান জানায় তারা এখানে 4র্থ গবেষণা রিঅ্যাক্টর নির্মাণ শুরু করেছে। এই কেন্দ্রটি IAEA এর নজরদারির আওতায় থাকলেও ইউরেনিয়াম উৎপাদন নিয়ে সংস্থাটি বেশ উদ্বিগ্ন। সংস্থাটির ধারণা এই ইউরেনিয়াম সামরিক কাজে ব্যবহৃত হতে পারে। তবে ইরান বলে আসছে তারা এই ইস্পাহান পারমাণবিক কেন্দ্র থেকে শুধুই তাদের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি তৈরি করছে।
বুশেহের হলো ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বুশেহের শহরের দক্ষিণে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয় 1975 সালে জার্মানির সহায়তায়, তবে দীর্ঘ সময় এর কাজ বন্ধ ছিল। পরে রাশিয়ার সহযোগিতায় এর কাজ সম্পন্ন করা হয় এবং বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 2011 সালে। এখানে ব্যবহৃত ইউরেনিয়াম রাশিয়া থেকে আনা হয় আর ব্যবহৃত জ্বালানি আবার রাশিয়াতে ফেরত পাঠানো হয়, যাতে তা প্রক্রিয়াজাত করে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান বানানো না যায়। এই কেন্দ্রটি পুরোপুরি IAEA নজরদারির আওতায় থাকলেও ভূমিকম্পন প্রবণ এলাকায় এর অবস্থান হওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। 1967 সালে আমেরিকার সহযোগিতায় বানানো এই রিঅ্যাক্টর চিকিৎসার কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে ক্যান্সার সহ নানা রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসোটোপ তৈরি করতে। আর আইসোটোপ তৈরি করতে এই রিঅ্যাক্টরে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হতো। তবে 1987 সালে এটি নিম্নমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার শুরু করে। জ্বালানির ঘাটতির কারণে এই রিঅ্যাক্টরের কার্যক্রম অনেক কমে গিয়েছিল। পরে 2009 সালে ইরান এই রিঅ্যাক্টরের জন্য জ্বালানি তৈরি করতে ইউরেনিয়াম 20% পর্যন্ত সমৃদ্ধ করা শুরু করে। 2012 সালে ইরান নিজেদের তৈরি করা জ্বালানি রড এই রিঅ্যাক্টরে ব্যবহার শুরু করে। তেহরানের দক্ষিণ পূর্বে পার্চিন হলো একটি গোপন সামরিক ঘাঁটি। IAEA আগের রিপোর্টে সন্দেহ করেছিল ইরান পার্চিনের এই কমপ্লেক্সটি পারমাণবিক অস্ত্র বানাতে ব্যবহার করতে পারে, তবে ইরান শুরু থেকেই এমন দাবি অস্বীকার করে আসছে। তারা বলেছে এটি শুধুই সামরিক ঘাঁটি, পারমাণবিক কোনো কার্যক্রম এখানে হয় না এবং তারা কাউকে সহজে এর ভিতরে ঢুকতে দেয় না। 2015 সালে তৎকালীন IAEA প্রধান এই কমপ্লেক্সটি পরিদর্শন করলেও এই কেন্দ্র নিয়ে তাদের উদ্বেগ কমেনি। 2022 সালের মে মাসে পার্চিনে এক বিস্ফোরণে একজন প্রকৌশলী নিহত হন এবং আরেকজন আহত হওয়ার ঘটনায় আবার সন্দেহ তৈরি হয়েছে। ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ এবং বেসামরিক। তারপরও বিশ্বের অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এ ব্যাপারে আশ্বস্ত হতে পারেনি। এজন্য ইরানের পারমাণবিক স্থাপনা সবসময় আন্তর্জাতিক রাজনীতির একটি উত্তপ্ত ইস্যু এবং এজন্য ইরানকে দফায় দফায় নানা নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেই বিষয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত এখন কেবল ক্ষেপণাস্ত্র হামলা বা সামরিক কৌশলগত লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা প্রবেশ করেছে এক অদৃশ্য কিন্তু মারাত্মক সাইবার যুদ্ধক্ষেত্রে। সাম্প্রতিক তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইসরায়েলের দুর্বল বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হামাস ও রাশিয়া অতীতে বিভিন্ন সংঘাতে একই কৌশল ব্যবহার করে মারাত্মক পরিণতি ডেকে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হওয়া ব্যক্তিগত নজরদারি, বাজারে ব্যবহৃত অনেক ক্যামেরা, দুর্বল পাসওয়ার্ড, পুরনো ফার্মওয়্যার এবং ভুল ইনস্টলেশনের কারণে সহজেই হ্যাক করা যায়। গত সপ্তাহে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উঁচু ভবনগুলোতে আঘাত হানে। এরপর সরকারি রেডিওতে নাগরিকদের সতর্ক করে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের সাবেক উপপরিচালক রাফায়েল ফ্রাঙ্কো বলেন, গত 2-3 দিন ধরে ক্যামেরাগুলোর মাধ্যমে ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত এনেছে তা জানার চেষ্টা করছে ইরান, যাতে ভবিষ্যতে আরও নির্ভুলভাবে হামলা করা যায়। তাই আপনারা ক্যামেরা বন্ধ করুন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করুন। বলে রাখা ভালো, ফ্রাঙ্কো বর্তমানে সাইবার নিরাপত্তা ব্যবস্থা কোড ব্লু পরিচালনা করছেন। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে। ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ প্রেডিটরি স্প্যারো ইরানের একটি প্রধান ব্যাংক ও একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের এক মুখপাত্র জানান, যুদ্ধ পরিকল্পনায় ইরান বারবার ব্যবহার করছে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা। আমরা দেখেছি যুদ্ধ চলাকালীন এই ধরনের প্রচেষ্টা বাড়ছে। অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল। হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইয়োসি কার্দি।
বিশ্বখ্যাত এক জ্বালানি কোম্পানির নিরাপত্তা স্থপতি পেলেগ ভাসারম্যান বলেন, ভোক্তারা সস্তা দামে নজরদারি ক্যামেরা কিনে থাকেন, তবে নিরাপত্তার দিকটা বিবেচনায় নেন না, ফলে নির্মাতাদেরও সুরক্ষা বাড়াতে কোনো প্রণোদনা থাকে না। তিনি আরও বলেন, কেউ জানে না তারা যেটা রক্ষা করতে চাইছে সেটাই অন্যের নজরে তুলে ধরছে। এছাড়া অনেক ক্যামেরা ডিফল্ট পাসওয়ার্ড 1234 এর মতো সহজ, যা অনেক ব্যবহারকারী পরিবর্তন করেন না। কিছু সিস্টেম এমনকি স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে ভিডিও স্ট্রিম করে। চীনা কোম্পানিগুলোর তৈরি ক্যামেরা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এগুলোতে নিরাপত্তা দুর্বলতা থাকায় উদ্বেগ বাড়ছে। এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটসাইট জানায়, গত মাসে ইন্টারনেটে 40,000 সিসিটিভির লাইভ ফুটেজ দেখা গেছে, যার 14,000 যুক্তরাষ্ট্রে অবস্থিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে এসব ফুটেজ দেশের জন্য বড় দুর্বলতায় পরিণত হতে পারে। 2022 সালে ইসরায়েলি সাইবার সংস্থা জানিয়েছিল 66,000 ক্যামেরা ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করছে, তবে অনেক ব্যবহারকারী তা আমলে নেননি। দক্ষিণ ইসরায়েলের হামাস আক্রমণের শিকার শহরগুলোতেও এসব ক্যামেরা ব্যবহৃত হচ্ছিল। হামলার পর সরকার কিছু নির্দেশনা দেয়, যার মধ্যে ছিল পাসওয়ার্ড পরিবর্তন, 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং চীনের তৈরি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা। এমনকি ট্রাফিক ক্যামেরা ও ব্যক্তিগত ডিভাইস যেগুলো সেনাঘাঁটি বা সীমান্তে দৃশ্য দেখাচ্ছিল তা বন্ধ করে দেওয়ার আইনি অনুমতিও পাওয়া হয়। ইরান ইসরায়েল সংঘাতের আগে এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কো জানান, সীমান্ত ঘেঁষা ফার্মে কৃষকদের বসানো ক্যামেরাগুলোও সেনা অবস্থান দেখিয়ে ফেলেছিল। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে তেল আবিবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় নূর নিউজ এজেন্সি জানায়, এ পর্যন্ত ইরানে অন্তত 430 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3,500 মানুষ। ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত এবং 800-র বেশি মানুষ আহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর এক হামলা। সরাসরি ইরানের নাতানজে, ফোর্দো আর ইস্পাহান নামে 3টি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে ট্রাম্প। এই 3 জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মেরুদণ্ড। একটা গেলেই যেন ইরানের পরমাণু স্বপ্ন ভেঙে খান খান। আর তাই তো ইসরায়েলও আগেও এখানে হামলা চালিয়েছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভেবেছিল ফোর্দো ঘাঁটিতে এক আঘাতে সব শেষ করবে, কিন্তু ট্রাম্পের খায়েশ ব্যর্থ করে দিল ইরানের দুর্ধর্ষ চাল। ইরানের কাছে এবার ট্রাম্পও খেল ধোঁকা। ট্রাম্পের মিসাইল গেল পানিতে। কিভাবে ধোঁকা খেল ট্রাম্প? কি করল ইরান? ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 22 জুন বাংলাদেশ সময় সকাল 6:45 দিকে এই তথ্য জানান। তিনি সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন, আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পূর্ণ করেছি, যার মধ্যে আছে ফর্দো, নাতানজো এবং ইস্পাহান। হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল ফোর্দো কেন্দ্র হামলা মানে ইরানের অপরিণীয় ক্ষতি। তাই তারা পরিকল্পনা করে হামলাও চালায় এবং সে হামলা সফল করে। যখন অপারেশন সাকসেস হওয়ার খুশিতে ট্রাম্প আর নেতানিয়াহু খুশিতে গদগদ, তখনই এক খবরে তাদের মাথায় পড়ল বাজ। তারা জানতে পারল যখন তারা হামলার ঘণ্টা বাজিয়েছে, তখন ফোর্দো সহ বাকি ঘাঁটিগুলো ছিল যেন একটা খালি বাড়ি। ট্রাম্পের আশা ছিল এক দমকা ঝড়ে গাছ উপড়ে ফেলবে, কিন্তু ইরান তো এক কাঠি সরেস। ওরা শুধু গাছ আঁকড়ে ধরেনি, বরং আগেই গাছ সরিয়ে ফেলেছে ঝড়ের আগমনে। যুক্তরাষ্ট্র ভেবেছিল এক আঘাতে ইরানের নিউক্লিয়ার স্বপ্ন চুরমার করবে, কিন্তু ইরান প্রমাণ করে দিল ওরা শুধু প্রতিক্রিয়াশীল না, ওরা আগাম পদক্ষেপে পারদর্শী। ইরানি পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান অনেক আগেই বুঝে গিয়েছিল বড় কিছু আসছে। তাই সম্ভাব্য হামলার আশঙ্কায় ফোর্দো কেন্দ্র সহ বাকি কেন্দ্রগুলো একেবারেই খালি করে ফেলেছে, যার কারণে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের মিসাইল আর বোমা বিলের মধ্যে বাঘ মারতে গিয়ে বিড়াল মেরে ঘরে ফিরল।
পারমাণবিক স্থাপনা ফোর্দোতে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুলেছেন ইরানের শীর্ষ রাজনৈতিকদের একজন উপদেষ্টা। তিনি জানিয়েছেন, হামলার আগে থেকেই ফোর্দো স্থাপনাটি খালি করে ফেলা হয়েছিল এবং সেখানে কোনো অপরিবর্তনীয় ক্ষতি হয়নি। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মাহাদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সাইটটি অনেক আগেই খালি করে ফেলা হয়। তিনি বলেন, দুটি বিষয় নিশ্চিত, এক, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না, দুই, এবার জুয়ারই হারবে। ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া উচিত হবে কিনা তা নিয়ে ট্রাম্প দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ইরানে হামলা চালালেন। তবে ট্রাম্প এখনো বলছেন, কূটনৈতিক সমাধান সম্ভব, কিন্তু ইরান এতে আগ্রহ দেখাবে কিনা তা স্পষ্ট নয়। এখন প্রশ্ন একটাই, এই হামলার জবাবে কি পাল্টা হামলা চালাবে ইরান? এই সংঘাত আসলে কোথায় গড়াবে আর কত দেশ এতে জড়াবে? মধ্যপ্রাচ্যে যত মার্কিন ঘাঁটি, কত সেনা থাকে সেগুলোতে। গত কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কমপক্ষে 40,000 থেকে 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সেনা নেটওয়ার্ক রয়েছে। মধ্যপ্রাচ্যের কমপক্ষে 19টি স্থানে এসব ঘাঁটি তৈরি করেছে ওয়াশিংটন। এর মধ্যে কিছু স্থায়ী আর কিছু আছে অস্থায়ী। স্থায়ী 8টি ঘাঁটি রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে 1958 সালে লেবানন যুদ্ধের সময়। 2025 সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা রয়েছে, যার মধ্যে এই অঞ্চল জুড়ে বৃহৎ স্থায়ী ঘাঁটি এবং ছোট ফরওয়ার্ড সাইট উভয় ক্ষেত্রেই কর্মীরা নিয়োজিত রয়েছে। সবচেয়ে বেশি মার্কিন ঘাঁটিগুলো রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এর মধ্যে সিরিয়ায় আছে 2,000 সেনা, ইরাকে আছে 2,500 সেনা, কুয়েতে আছে 13,500, জর্ডানে 3,813, সৌদি আরবে 2,700, বাহরাইনে 9,000, সংযুক্ত আরব আমিরাতে 3,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই স্থাপনাগুলো বিমান ও নৌ অভিযান, আঞ্চলিক সামরিক সরঞ্জাম সরবরাহ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলা চালানোর জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। তবে বড় কোনো অভিযানের সময় এ সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়। এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এর নাম আল উবেদ বিমান ঘাঁটি। 60 একর এলাকা জুড়ে এই ঘাঁটি স্থাপিত হয়েছে। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে 10,000 সেনা মোতায়েন রয়েছে। এই ঘাঁটিতে প্রায় 100টি বিমান এবং ড্রোন রাখার ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটি বাহরাইনে অবস্থিত। এতে প্রায় 9,000 সেনা রয়েছে। মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের আবাসস্থল এই ঘাঁটিটি জাহাজ, বিমান এবং এই অঞ্চলের প্রত্যন্ত এলাকার নিরাপত্তা প্রদান করে। ক্যাম্প আরিফজান কুয়েত সিটি থেকে প্রায় 55 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত অন্যতম প্রধান মার্কিন সেনাঘাঁটি। এটি 1999 সালে নির্মিত হয়। এটি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মার্কিন সেন্টকমের দায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য অত্যাবশ্যকীয় সরঞ্জাম সরবরাহ এবং কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল দাফরা একটি কৌশলগত ঘাঁটি, যেখানে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধ বিমানকে কোনো অভিযানে যেতে সহায়তা করা হয়। এই ঘাঁটিতে F-22 র্যাপটারের মতো উন্নত মানের বিমান, ড্রোন সহ বিভিন্ন নজরদারি বিমান রয়েছে। ইরাকের এই বিমান ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর হামলার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে উত্তর ইরাক এবং সিরিয়ায়, যেখানে মার্কিন সৈন্যরা কুর্দি এবং ইরাকি বাহিনীকে পরামর্শ দিয়ে থাকে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত এখন কেবল ক্ষেপণাস্ত্র হামলা বা সামরিক কৌশলগত লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা প্রবেশ করেছে এক অদৃশ্য কিন্তু মারাত্মক সাইবার যুদ্ধক্ষেত্রে। সাম্প্রতিক তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইসরায়েলের দুর্বল বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হামাস ও রাশিয়া অতীতে বিভিন্ন সংঘাতে একই কৌশল ব্যবহার করে মারাত্মক পরিণতি ডেকে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হওয়া ব্যক্তিগত নজরদারি, বাজারে ব্যবহৃত অনেক ক্যামেরা, দুর্বল পাসওয়ার্ড, পুরনো ফার্মওয়্যার এবং ভুল ইনস্টলেশনের কারণে সহজেই হ্যাক করা যায়।
গত সপ্তাহে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উঁচু ভবনগুলোতে আঘাত হানে। এরপর সরকারি রেডিওতে নাগরিকদের সতর্ক করে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের সাবেক উপপরিচালক রাফায়েল ফ্রাঙ্কো বলেন, গত 2-3 দিন ধরে ক্যামেরাগুলোর মাধ্যমে ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত এনেছে তা জানার চেষ্টা করছে ইরান, যাতে ভবিষ্যতে আরও নির্ভুলভাবে হামলা করা যায়। তাই আপনারা ক্যামেরা বন্ধ করুন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করুন। বলে রাখা ভালো, ফ্রাঙ্কো বর্তমানে সাইবার নিরাপত্তা ব্যবস্থা কোড ব্লু পরিচালনা করছেন। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে। ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ প্রেডিটরি স্প্যারো ইরানের একটি প্রধান ব্যাংক ও একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে। জানান, সীমান্ত ঘেঁষা ফার্মে কৃষকদের বসানো ক্যামেরাগুলোও সেনা অবস্থান দেখিয়ে ফেলেছিল। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে তেল আবিবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় নূর নিউজ এজেন্সি জানায়, এ পর্যন্ত ইরানে অন্তত 430 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3500 মানুষ। ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত এবং 800-র বেশি মানুষ আহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।